আচ্ছা, আজকে আমরা যে বইটা নিয়ে কথা বলবো সেটা অনেকেই হয়তো পড়েছেন বা নাম শুনেছেন, রবার্ট কিওসাকির রিচ ড্যাড পুয়ার ড্যাড। খুবই জনপ্রিয় একটা বই, ব্যক্তিগত ফাইন্যান্স নিয়ে লেখা। একদম। তো আমাদের কাছে বইটার একটা রিভিউ আছে, আমরা ওটার উপর ভিত্তি করে একটু গভীরে যাব আর কি। ঠিক। মানে বোঝার চেষ্টা করব বইটা এত কেন চলল, কি আছে এতে, আর মূল কথাগুলোই বাকি। মানে উদ্দেশ্যটা হলো এই বইটার ভেতরে দর্শনটা একটু খতিয়ে দেখা। হ্যাঁ, আর বইটার একদম কেন্দ্রে আছেন লেখকের দুজন কাল্পনিক বাবা, তাই না? হ্যাঁ, ওই গরিব বাবা আর ধনী বাবার কনসেপ্টটা। ঠিক। গরিব বাবা, যিনি আসলে লেখকের নিজের বাবা, বেশ শিক্ষিত, পিএইচডি আছে, কিন্তু আর্থিক দিক থেকে সবসময় একটু টানাটানিতে থাকতেন। আর ধনী বাবা হলেন বন্ধুর বাবা, যিনি স্কুলের পড়া শেষ না করেও ব্যবসায়িক বুদ্ধির জোরে অনেক ধনী হয়েছিলেন। মানে দুজনে জীবন দর্শন আর টাকার প্রতি অ্যাপ্রোচ ছিল একদম আলাদা। এই দুটো ভিন্ন অ্যাপ্রোচ, এটাই কিন্তু বইটার মূল আকর্ষণ, তাই না? অবশ্যই। একদিকে দেখুন, গরিব বাবা বলছেন ভালো করে পড়াশোনা করো, ভালো চাকরি পাও, ওটাই নিরাপত্তা। যেটা আমরা সাধারণত শুনে বড় হই। আর ধনী বাবা বলছেন না, শুধু চাকরি করে ধনী হওয়া যায় না, দরকার আর্থিক শিক্ষা, বিনিয়োগ আর নিজের সম্পদ তৈরি করা। এই যে দ্বন্দ্বটা, এই দ্বন্দ্বটাই কিওসাকি খুব স্পষ্টভাবে তুলে ধরেছেন। উনি আসলে বলতে চেয়েছেন যে আমাদের প্রথাগত শিক্ষা ব্যবস্থা, মানে স্কুল কলেজ, আমাদের পেশাভিত্তিক জ্ঞান দেয় ঠিকই, হ্যাঁ, মানে কিভাবে টাকা পায় করতে হয় সেটা শেখায়, কিন্তু টাকাটা কিভাবে ম্যানেজ করতে হয়, কিভাবে টাকা দিয়ে আরও টাকা বানাতে হয়, এই আর্থিক সাক্ষরতা বা ফিন্যান্সিয়াল লিটারেসি, এটা প্রায় শেখানো হয় না। একদম। ধনী বাবার পুরো ফোকাসটাই ছিল এই আর্থিক শিক্ষার ওপর। আর এখান থেকেই তো আসে ওই বিখ্যাত কনসেপ্টটা, সম্পদ বনাম দায়, অ্যাসেটস ভার্সেস লায়াবিলিটিস। এটা নিয়ে তো প্রচুর কথা হয়। হ্যাঁ, এটা কিওসাকির একটা কোর টিচিং। কিন্তু অনেক সময় কি হয় না, আমরা দায়কেই সম্পদ ভেবে ফেলি। যেমন ধরুন, একটা খুব দামি ফোন বা গাড়ি। খুব ভালো পয়েন্ট তুলেছেন। কিওসাকির সংজ্ঞাটা কিন্তু খুব সহজ। সম্পদ বা অ্যাসেট হলো এমন কিছু যা আপনার পকেটে টাকা আনে। যেমন যেমন ধরুন বাড়ি ভাড়া থেকে আয়, স্টক মার্কেটের ডিভিডেন্ড, বা আপনার নিজের কোনো ব্যবসা যা লাভ দিচ্ছে। আচ্ছা। আর দায় বা লায়াবিলিটি হলো যা আপনার পকেট থেকে টাকা বের করে নিয়ে যায়। যেমন ধরুন গাড়ির লোন, ক্রেডিট কার্ডের বিল, বা ধরুন একটা বড় বাড়ি কিনলেন যার রক্ষণাবেক্ষণে আয়ের থেকে ব্যয় বেশি হচ্ছে। ওহ, আচ্ছা। তো ধনী বাবার পরামর্শ হলো সবসময় সম্পদ কেনার চেষ্টা করো আর দায় যতটা সম্ভব কমিয়ে ফেলো। কিন্তু হ্যাঁ, যেটা আপনি বললেন, অনেক সময় আমরা সামাজিক মর্যাদা বা দেখানোর জন্য এমন জিনিস কিনি যা আসলে দায়। তার মানে ফোকাসটা হওয়া উচিত ক্যাশ ফ্লো জেনারেট করে এমন কিছু অর্জনের দিকে। একদম। এটা কি একরকম উদ্যোক্তা মানসিকতার দিকে ঠেলে দেয় না? মানে মাস মাইনের ভরসায় না থেকে অন্য আয়ের পথ খোঁজা। অবশ্যই। কিওসাকি বারবার এটাই বলতে চেয়েছেন যে শুধু একটা চাকরির ওপর নির্ভর করাটা আসলে বেশ ঝুঁকিপূর্ণ। ধনী বাবা সবসময় বলতেন নিজের ব্যবসা শুরু করো, বা এমন কিছুতে ইনভেস্ট করো যেখান থেকে প্যাসিভ ইনকাম আসে। মানে সরাসরি উদ্যোক্তা না হলেও আয়ের একাধিক উৎস তৈরি করার মানসিকতাটা খুব জরুরি। বইটাতে ট্যাক্স আর কর্পোরেশন নিয়েও কিছু কথা আছে, যেটা বেশ ইন্টারেস্টিং, আবার একটু বিতর্কিতও বটে। মানে ধনীরা নাকি এই সিস্টেমগুলো ব্যবহার করে সুবিধা পায়। হ্যাঁ, এই বিষয়টা কিওসাকি এনেছেন। উনি দেখিয়েছেন যে যারা ব্যবসা করেন বা কর্পোরেট কাঠামো ব্যবহার করেন তারা অনেক সময় আইনি পথেই ট্যাক্স বাঁচানোর কিছু সুযোগ পান, যা বেতনভোগী কর্মীদের জন্য হয়তো থাকে না। যেমন একটু সহজ করে যদি বলেন। ধরুন একজন ব্যবসায়ী তার কোম্পানির নামে গাড়ি কিনলে সেটার খরচ বা অবচয় তিনি ব্যবসার খরচ হিসেবে দেখাতে পারেন, কিংবা ব্যবসায়িক ভ্রমণ বা মিটিংয়ের খরচও ব্যবসার খরচ হিসেবে দেখানো যায়। এতে প্রদেয় করের পরিমাণ কমে। আচ্ছা, আচ্ছা। অবশ্যই এগুলো সব দেশের আইন অনুযায়ী আলাদা হয় আর বেশ জটিলও, কিন্তু মূল আইডিয়াটা হলো আর্থিক জ্ঞান থাকলে আইন মেনেই ট্যাক্সের বোঝা কমানোর উপায় বের করা যায়। বোঝা গেল। কিন্তু এত কিছুর পরেও বইটার কিছু সমালোচনাও তো আছে, তাই না? এটা তো এড়ানো যায় না। একেবারেই। একটা বড় সমালোচনা হলো কিওসাকির সব পরামর্শ হয়তো সবার জন্য বাস্তবসম্মত বা প্রযোজ্য নয়। ঠিক, সবার তো আর ঝুঁকি নেওয়ার মতো অবস্থা থাকে না। একদম। বিশেষ করে রিয়েল এস্টেট বা ব্যবসা শুরুর মতো বিষয়ে যে পরামর্শগুলো আছে সেগুলোর জন্য পুঁজি লাগে, ঝুঁকি নেওয়ার ক্ষমতা লাগে। আবার উনি যেভাবে চাকরিজীবী মানসিকতাকে একটু যেন হেয় করেছেন, সেটা অনেকে ঠিকভাবে নেন না। হ্যাঁ, সেটাও ঠিক।
কিছু ফাইন্যান্সিয়াল এক্সপার্টও তো ওনার কিছু ডেটা বা যুক্তির কার্যকারিতা নিয়ে প্রশ্ন তোলেন। ঠিক, তাই বইটা থেকে মোটিভেশন নেওয়া ভালো, নতুন করে ভাবা ভালো, কিন্তু এটাকে একেবারে ফাইন্যান্সিয়াল গাইড বুক হিসেবে ধরে নেওয়াটা হয়তো ঠিক হবে না। নিজের বিচার বুদ্ধি কাজে লাগাতে হবে। কিন্তু এত সমালোচনা সত্ত্বেও বইটা যে সাংঘাতিক জনপ্রিয়, বিশ্বজুড়ে বেস্টসেলার, এর কারণটা কি বলে মনে হয় আপনার? আমার মনে হয় প্রধান কারণ হল এটা মানুষকে টাকার বিষয়ে চিরাচরিত ধারণা থেকে বেরিয়ে এসে অন্যভাবে ভাবতে শেখায়। একটা ঝাঁকুনি দেয়। হ্যাঁ, ওই যে টাকা নিয়ে কথা বলতে নেই বা শুধু ভালো চাকরি করলেই জীবন সেট, এই ধারণাগুলোকে চ্যালেঞ্জ করে। আর সবচেয়ে বড় কথা, ফাইন্যান্সের মতো একটা জটিল বিষয়কে উনি খুব সহজ করে, গল্পের মতো করে বলেছেন। হ্যাঁ, ওই দুই বাবার কন্ট্রাস্টিং লাইফস্টাইল দিয়ে। একদম। এটা পড়তে গিয়ে সাধারণ পাঠকের মনে হয়, আরে আমিও তো এভাবে ভাবতে পারি। এই যে একটা আশার আলো দেখানো, অনুপ্রেরণা দেওয়া, এটাই এর জনপ্রিয়তার মূল চাবিকাঠি বলে আমার মনে হয়। তাহলে সারসংক্ষেপে বলা যায়, রিচ ড্যাড পুয়ার ড্যাড ফাইন্যান্সিয়াল লিটারেসির জগতে ঢোকার জন্য একটা খুব ভালো স্টার্টিং পয়েন্ট হতে পারে। হ্যাঁ, একটা গেটওয়ে বলা যেতে পারে। এটা চিন্তাভাবনা উস্কে দেয়, প্রশ্ন করতে শেখায়। যদিও এর সব পরামর্শ হয়তো সবার জন্য নয় বা আক্ষরিক অর্থে নেওয়া উচিত নয়। ঠিক, এটা মূলত একটা মাইন্ডসেট শিফটের কথা বলে, অর্থের প্রতি আপনার দৃষ্টিভঙ্গি বদলানোর কথা বলে। আলোচনাটা শেষ করার আগে একটা প্রশ্ন মাথায় আসছে। ধরুন, কিওসাকির দেখানো নির্দিষ্ট পথ, যেমন রিয়েল এস্টেট বা বড় ব্যবসা, সেটা হয়তো সবার জন্য সম্ভব না। কিন্তু তার মূল নীতিটা, মানে সম্পদ বাড়ানো আর দায় কমানো, এটা তো একটা সার্বজনীন নীতি, তাই না? অবশ্যই। তাহলে প্রশ্নটা হলো, কিওসাকির ওই নির্দিষ্ট কৌশলগুলো বাদ দিয়েও এই একেবারে বেসিক নীতিটাকে একজন ব্যক্তি তার নিজের জীবনে, নিজের যা সামর্থ্য আর সুযোগ আছে, তার মধ্যে থেকে কিভাবে কাজে লাগাতে পারে? এই ভাবনাটা দর্শকদের জন্য রইল। খুব সুন্দর একটা প্রশ্ন। এটা নিয়ে ভাবলে হয়তো প্রত্যেকেই নিজের মতো করে আর্থিক উন্নতির একটা পথ খুঁজে পেতে পারে।